আজকে একটি গল্পের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা যাক। একবার এক অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে মঞ্চে উপবিষ্ট ছিলেন আব্দুল্লাহ আবু সাইদ স্যার এবং অনুষ্ঠানের এক পর্যায়ে আমন্ত্রণ জানাতে হবে একজন জীবন্ত কিংবদন্তিকে। শব্দটা অনেক ভারী না? জীবন্ত কিংবদন্তি, অর্থাৎ যাকে মঞ্চে ডাকতে হবে তিনি আমাদের সকলের কাছে ভীষণ বিশেষ, তাকে বিশেষভাবেই ডাকা চাই। তখন তিনি সমবেত যারা দর্শক ছিলেন তাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলেন, আচ্ছা সবাই বলুন তো, বসন্তে গান গায় কোন পাখি? সবাই সমস্বরে উত্তর দিলেন কোকিল। তারপরে আবারও প্রশ্ন করলেন, সারা বছর গান গায় সেই পাখিটির নাম বলুন। তারপর সবাই একটু চিন্তিত হয়ে পড়লেন, সারা বছর গান গায় কোন পাখি? তারপরে উপস্থাপক উচ্চ স্বরে আমন্ত্রণ জানালেন মঞ্চে, সারা বছর গান গায় যে পাখি তার নাম রুনা লায়লা। শুধুমাত্র তাই নয়, রান্নাঘরে গলা ছেড়ে আমার মা যার গান গান সেই শিল্পীর নাম রুনা লায়লা। বিশ্ব সঙ্গীতের ভুবনে শুধুমাত্র বাংলা গান নয়, একাধিক ভাষার গান দিয়ে যিনি আমাদেরকে, এই বাংলাদেশিদেরকে এক অনন্য সম্মান এনে দিয়েছেন সেই শিল্পী রুনা লায়লা। সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অসংখ্য পুরস্কার যার ঝুলিতে জমা রয়েছে। এমনকি আমাদের সকলের কাছে এই যে গোটা বাংলা ভাষাভাষীর মানুষ সারা পৃথিবীতে যারা আছি তাদের জন্য যে অনন্য সম্মান তিনি এনে দিয়েছেন, সেই 60-এর দশক থেকে আজ অবধি সকলের হৃদয়ে সমান জনপ্রিয় তিনি রুনা লায়লা। শুভ জন্মদিন আপনাকে। চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে আপনাকে জানায় বিনম্র শ্রদ্ধা এবং আমাদের শ্রদ্ধা আপনি গ্রহণ করবেন আজকের দিনে। আমাদের পরিবারের পক্ষ থেকে আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শুরু করছে আজকের ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথন। আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হয়ে আছেন আরও দুইজন গৌরব, আমাদের পরিবারের সদস্য। তাদেরকে আমন্ত্রণ জানাই। আমার সঙ্গে আছেন আমন্ত্রিত অতিথি হয়ে দিঠি আনোয়ার, সঙ্গীত শিল্পী, এবং আমাদের ঝিলিক। শুভ দুপুর। আজকে একটি বিশেষ দিন। শুরু করতে চাই রুনা লায়লা ম্যামকে স্মরণ করে, আমাদের পর্দা থেকে শুরু করতে চাই। দেখে আমাদের স্ক্রিনে আজকে কি আছে দর্শক, চলুন। আজকে তারকা কথনের বিশেষ পর্ব। কেমন আছেন একটু শুনি। অবশ্যই খুব ভালো আছি, তোমাকে অনেক ধন্যবাদ এবং সেই সাথে চ্যানেল আইকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাবো, কারণ আজকে একটি বিশেষ দিন। আমরা সবাই জানি যে বলার অপেক্ষা রাখেন আমার শ্রদ্ধেয় রুনা আন্টির জন্মদিন, এবং বিশেষ এই অনুষ্ঠানটিতে আমাকে এবং ঝিলিককে আমন্ত্রণ জানানো হয়েছে, এই জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। আর রুনা আন্টির সম্পর্কে আমি যখন আজকে ফেসবুকে ওনাকে উইশ করতে চাচ্ছিলাম, আমি স্ট্যাটাস দিব, তখন আমার মনে ছিল আচ্ছা অ্যাডজেক্টিভ যে আমি ওনার নামের আগে অ্যাড করব, কোন অ্যাডজেক্টিভ রেখে কোনটা অ্যাড করব। তা আমার মনে হয় যে কোনো অ্যাডজেক্টিভের প্রয়োজন নেই, নামটাই যথেষ্ট, রুনা লায়লা। কারণ ছোটবেলা থেকে প্রত্যেকেরই স্বপ্ন থাকে যে আমি বড় হয়ে একদিন রুনা লায়লা হব, এবং স্বভাবতই আমার ভেতরে সেই স্বপ্ন ছিল, এখনো আছে, যদিও কোনোদিন এই স্বপ্নটা বোধহয়
পূরণ হবে না। তিনি একজনই আসলে, ওনার বিকল্প কখনো আর অবশ্যই। বোধহয় তবে না আসলে। আমার সবচেয়ে বেশি ভালো লাগে একটা কথা চিন্তা করতে, কারণ রুনা আন্টি তো আমরা সবাই জানি যে উনি তো এদেশে ছিলেন না, আমাদের পার্শ্ববর্তী দেশে ছিলেন। তো তখন তিনি যখন করাচিতে থাকতেন, লাহোরে এসে ওনারা গান করতেন, উর্দু গান করতেন। তো তখন আমার বাবা গাজী মাজহারুল আনোয়ার এবং শ্রদ্ধেয় সুবল দাস, আরেকজন কিংবদন্তি, ওনারা চিন্তা করলেন যে না, দেশের মেয়েকে তো দেশে ফিরিয়ে আনতে হবে। আনতে হবে, তো তখন তারা চিন্তা করলেন যে না, ওকে দিয়ে বাংলা গান গাওয়াবো। তো সেই স্বরলিপি ছায়াছবিতে আমার বাবার লেখা এবং সুবল দাস চাচার সুরে রুনা আন্টি প্রথম বাংলা প্রথম গান বাংলা করেন, গান তার। গানেরই খাতায় স্বরলিপি লিখে, এবং গানটি তো ইতিহাস আমরা সবাই জানি। আর মজার ব্যাপার হলো যে রুনা আন্টি বাবাদের কাছ থেকে গল্প শুনেছি যে তখন বাংলা পড়তে পারতেন না, বাংলা অক্ষরগুলো পড়তে পারতেন না। আচ্ছা, এখান থেকে আমি আবার গল্প কন্টিনিউ করতে চাই। এই গানটির দু লাইন কি আপনার কণ্ঠে শুনবো কিনা এখন? অবশ্যই আমি শোনাচ্ছি। শুনি। গানেরই খাতায় স্বরলিপি লিখে বলো কি হবে জীবন খাতার ছিন্ন পাতা, শুধু বেহিসাবে পড়ে রবে। গানেরই খাতায় স্বরলিপি লিখে। অসম্ভব অসাধারণ মিষ্টি একটা গলা গান। আপনার। এবং আপু তো বরাবরই খুব সুন্দর একদম, গায়, আমার আজকেও সবসময় গায়। তবে আমার সবচেয়ে বেশি ভালো লাগে ঝিলিকের কণ্ঠে রুনা আন্টির গানগুলো শুনতে। তা আমরা আজকেও শুনবো, বেশ কিছু অবশ্যই গান আজকে শুনবো। যখন শুনলাম যে ঝিলিক আছে আমার সাথে, তখন আমার মনে হলো যে না, আজকে আমি গান করব না, আমি কথা বলবো, ঝিলিক ঝিলিকের গান শুনবো এবং কথা শুনবো, সবকিছু একসঙ্গে শুনবো আজকে। সেটাই। তারপর হ্যাঁ, যেটা বলছিলাম যে রুনা আন্টি তখন বাংলা অক্ষরগুলো পড়তে পারতেন না। তো তখন বাবাকে জিজ্ঞেস করলাম তাহলে তোমরা কিভাবে ওনাকে দিয়ে গান করাতে? তখন বলতো যে আমরা ইংরেজি অক্ষরে বাংলার মতো করে লিখে দিতাম। ইংলিশে যেমন লিখতো আর কি গানেরই বাংলাটা। খাতায় স্বরলিপি, গানেরই লিখতাম GAANE, এভাবে করে আচ্ছা, ওনাকে এখন লিখে আমরা দিতে হতো। ফেসবুকে যেটা চ্যাটিং এ Right, ইউজ exactly. করি, ইংলিশে ওভাবে। যেটাকে বাংলায় ওভাবে আচ্ছা, আচ্ছা। লিখে দিলে তখন আমি বলতাম যে একটা বিষয় আছে না, আমরা যখন গান করতে যাই, এটা চলচ্চিত্রের গান হোক বা যেখানে, গানে কিন্তু একটা এক্সপ্রেশনের ব্যাপার থাকে, এবং সেই শব্দগুলো যদি আমি বুঝে আত্মস্থ করে গানগুলো গাই, তখন কিন্তু সেই গানটা আমার ভেতর থেকে বেরিয়ে আসবে, এক্সপ্রেশনটা অন্যরকম হবে। তো সেখানে ভাষার একটা বিশাল ভূমিকা থাকে, অনেক বড়। তো তারপরও যখন ইংরেজি অক্ষরে রুনা আন্টিকে গানগুলো দেওয়া হতো, কত চমৎকার তার এক্সপ্রেশন গুলো, সেটা শুধুমাত্র মেলোডি গানের ক্ষেত্রে নয়, যদি ক্লাসিক্যাল বেসড কোনো গান হয় কিংবা কোনো চটুল গান হয়, মানে সবইতেই। প্রত্যেকটা জায়গায় উনি প্রত্যেকটা জায়গায় ওনার যে অবাধ যে বিচরণটা, এই কারণেই তিনি একজন জীবন্ত কিংবদন্তি। জীবন্ত তুমি কিংবদন্তি। বলছিলে যে অনেক ভারী একটা শব্দ, একদম, নিঃসন্দেহে আসলে সবার ক্ষেত্রে তা ব্যবহার কিন্তু হয় না, হয় না, হওয়া উচিত না। উচিত না। ঝিলিকের চোখে রুনা লায়লা। ছোটবেলা থেকেই তো এই মানুষটার নাম শুনে এসেছি, এবং যেহেতু আমি আমার বাবার কাছে গান শিখেছি, তো যখন জ্ঞান হয় তারপর থেকেই আব্বুর মুখেই শুনে আসছি রুনা লায়লা, রুনা লায়লা, টিভি ছাড়লে রুনা লায়লা। তো সেটা একদম ছোটবেলা থেকে দেখে এসেছি, এবং চ্যানেল আইকে বিশেষভাবে ধন্যবাদ যে আমি হয়তোবা তার সামনে কখনোই গান গাইতে পারতাম না যদি চ্যানেল আই সেরা কণ্ঠ প্রতিযোগিতাটা না হতো। তাহলে তার সামনে যাওয়ার সেই সুযোগটা জানি না আদৌ হয়ে উঠতো কিনা। তবে সেরা কণ্ঠের মাধ্যমে তার সামনে দাঁড়িয়ে গান গেয়েছি। যখন প্রথম রাউন্ডগুলো শুরু হয়, আমার কাছে মনে হয়েছে যে আমার আর দরকার নাই, হয়ে গেছে, ওনার সামনে গান গেয়েছি, দ্যাটস ইট। তো ওনাকে সামনাসামনি দেখেছি এবং ভীষণ তো নার্ভাস ছিলামই, তবে এত বড় জীবন্ত কিংবদন্তি যখন খুব সাবলীলভাবে কথা বলে না, তখন মনে হয় কি উনি তো নর্মাল মানুষের মতো কথা বলছে, উনি তো এত বিনয়ী। সেটা আসলে সত্যি অন্যরকম লেগেছে যে উনি আজ পর্যন্ত আমাদের, যেহেতু সেরাকণ্ঠ 2008 প্রথম আসরের উনি জাজ ছিলেন, এবং এখন 12 বছর হয়ে গেছে, এখনো যখন ওনার সাথে আমি কথা বলি বা ওভার ফোনে যখন কথা বলি, মানে খুব নর্মাল ভাবে উনি এখনো কথা বলে। আমার বিশ্বাস হয় না যে একজন কিংবদন্তি এত সুন্দর করে কি করে কথা বলে, সবকিছু ধরে দেওয়া খুব নর্মাল ভাবে। তোমার এটা খুব ভালো হয়েছে। আর একজন কিংবদন্তির মন আসলে এত বড় হতে হয়, কারণ তিনি ছোটদেরকে যেভাবে ইন্সপায়ার করেন, সেটা সোশ্যাল মিডিয়াতেই হোক বা ফোন করেই হোক, উনি যে অ্যাপ্রিসিয়েশন গুলো দেয় সেটা কিন্তু ভীষণ ইন্সপায়ার করে। তখন মনে হয় সব ছেড়ে এখনই আমি রেওয়াজে বসে যাই, উনি আমাকে ইন্সপায়ার করে ফেলেন, এবং তখন মনে হয় না যে জীবনে আর কি চাওয়ার, আর কি চাওয়ার। তো ওই একটা কমেন্ট করা বা ফোন দিয়ে একটা অ্যাপ্রিসিয়েশন দেয়া আমার কাছে একটা অ্যাওয়ার্ড সমতুল্য। তো সেই মানুষ, আমি বলতে সেটাই চাচ্ছিলাম যে এত বড় একজন মানুষ
এটাই মনে হয় একজন সত্যিকারের শিল্পীর পরিচয়, যে তিনি এত বড় মনের মানুষ এবং এত উদার, এত বিনয়ী। এটাই একজন সঙ্গীত শিল্পীর হওয়া উচিত। অবশ্যই, কারণ বাবা সবসময় আমাকে বলেন যে একজন ভালো শিল্পী হতে হলে প্রথমে কিন্তু একজন ভালো মানুষ হওয়া প্রয়োজন। একদম, তার যে বিনয়, তৃণের মতো যে সবার সঙ্গে জড়িয়ে থাকা, অবশ্যই। এটাই অনেক বড় ব্যাপার, এবং তার কাছ থেকে এটাই আমরা শিখি যে বড় হতে হলে এভাবেই বড় হতে হয়। অবশ্যই। আমি যখন সোশ্যাল মিডিয়াগুলোতে দেখি, ঝিলিক বলছিল যে উনি মানে কিছুদিন আগে আমি দেখলাম যে ঝিলিকের একটি গান উনি শেয়ার করেছেন, মানে এটা কিন্তু একটা বিশাল ব্যাপার, তাই না? বড় ব্যাপার। তরুণ প্রজন্মকে এভাবে ইন্সপায়ার করা, কারণ তরুণ প্রজন্ম ওদেরকে যখন আমিও দেখি, কারণ ছোটবেলা থেকে যেহেতু আমি রুনা আন্টি বলো, সাবিনা আন্টি বলো, ওনাদের দেখে দেখে বড় হয়েছি, এবং আমাদের সঙ্গীতের ধারাটা যেভাবে এগিয়ে চলছে, তো যখন ঝিলিকের মতো, লুইপার মতো এবং আরো আমাদের যারা ভালো ভালো কণ্ঠ আমরা পেয়েছি তরুণ প্রজন্মে, সাব্বির আছে, ইউসুফ আছে, অনেকে আছে, মুহিন আছে, ওদেরকে দেখে আমি খুব আশ্বস্ত বোধ করি। আমি বলি যে বাবা জানো, ওদের মাধ্যমে কিন্তু আমাদের সঙ্গীতের এই বহমান ধারাটা টিকে থাকবে, ওরা সফলভাবে এগিয়ে নিয়ে যাবে। এজন্য আমিও চেষ্টা করি যে আমার হাতে যখন কোনো অনুষ্ঠান আসে, আমার যদি কোনো স্কোপ থাকে, আমি কিন্তু চেষ্টা করি যে সেই পুরনো গানগুলোকে আমাদের তরুণ প্রজন্মের কণ্ঠে তুলে ধরাটা। আমার কাছে খুব ভালো লাগে এই জিনিসটা, এবং এইভাবেই কিন্তু গানগুলো হাজার হাজার বছর বেঁচে থাকে। দিশা আপু, আমার মনে হয় যে এই গানগুলো না এত বেশি, মানে কি বলবো, গানগুলো কিন্তু সাধনা করার মতোই হয়ে যায়। গানগুলোই এরকম যে আমরা বলি না যে দুঃসাহস করছি গাইবার জন্য, কিন্তু ওই গাইবার আগে যে আমরা প্র্যাকটিসটা করি, সেই গানটাই কিন্তু এক প্রকারের সাধনা হয়ে যায়, কারণ সেই সময় গান, সুর, গায়কী, লেখা, এটা আসলে অন্যরকম একটা ব্যাপার। সেই যে সময় দিয়ে ধরে ধরে গ্রামার গুলো ঠিকঠাক করে সবকিছু করা, যেটা এখন দেখা যাচ্ছে যে অনেকাংশেই হয় না। একেবারে। আর একটা মজার ব্যাপার শেয়ার করি তোমাদের সাথে, যে সাধারণত বাবাদের কাছ থেকে গল্প শুনেছি, যখন চলচ্চিত্রে কোনো চটুল গানের প্রয়োজন হতো তখনই কিন্তু রুনা আন্টি ডাক পড়তো। আচ্ছা, বন্ধু 3 দিন তোর বাড়ি গেলাম, কিংবা পান খায় ঠোঁট লাল করিলাম, এই ধরনের গানগুলো যখনই আসতো তখন প্রথম পছন্দ যে না, এটা তো রুনা লায়লা ছাড়া আর কেউ পারবে না। কিন্তু রুনা আন্টির কিন্তু ভেতরে ভেতরে মেলোডি গানের প্রতি একটা অন্যরকম ক্ষুধা কাজ করে তার ভেতরে। বেশ অসংখ্য মেলোডি গান তিনি করেছেন, কিন্তু দেখা যায় যে ওই যে চটুল গানের রানী হিসেবেই তাকে ওভাবে বলা হয়। তো একটা মজার ব্যাপার যেটা বলতে চাচ্ছিলাম, যে আনারকলি নামে একটি ছায়াছবি হয়েছিল, সেটা আমার বাবা গাজী মাজহারুল আনোয়ার, ওনারই দেশচিত্র কথা প্রোডাকশন, এই প্রোডাকশন থেকে এসেছিল। তো সেখানে সাবিনা আন্টির কণ্ঠে একটি গান ছিল, ফুল যদি ঝরে গিয়ে আজকে রাতে। তো পরবর্তীতে আরেকটি গান হবে, তো সেই গানটা বাবার ইচ্ছে যে সেটা রুনা আন্টি করবে। তখন একটি চটুল গান রুনা আন্টির জন্য ঠিক করা হলো, যে ববিতা ম্যাডামের লিপে যাবে রুনা আন্টির এই চটুল গানটা। কিন্তু শুনে রুনা আন্টি বললেন যে না, এই গানটা না, গাজী ভাই আমাকে ফুল যদি ঝরে গিয়ে একটা গান লিখেছে না, ওরকম একটা গান আপনি আমাকে দিবেন, আমি চটুল গান করবো না, আমি মেলোডি গান করতে চাই। এবং তখনই বাবা তার জন্য লিখলেন আমার মন বলে তুমি আসবে। এই গানটি কত মিষ্টি, চমৎকার, শ্রুতিমধুর একটা গান, এবং উনি এতটাই চমৎকারভাবে গেয়েছেন, যখনই আমি শুনি তখনই না এই গানগুলোর প্রতি আমার একটা ক্ষুধা কাজ করে, আর মনে মনে আমি বাবাদেরকে বকা দেই। আমি বাবাকে বলি যে ভালো ভালো গান তো সব আন্টিদেরকে দিয়ে দিয়েছো, আমাদের জন্য কি আছে। এবং আরেকটা ব্যাপার আমি যেটা দেখলাম, যেমন রুনা ম্যাম কিন্তু এখন সুর করছে, রিসেন্টলি উনি সুর করছেন, এবং আপু যে ব্যাপারটা বললো যে উনি মেলোডি গানের যে একটা ক্ষুধা ছিল, আমরা কিন্তু সেটা তার সুরে এখন দেখতে পাচ্ছি। উনি কিন্তু এখন যে গানগুলো করছেন সবগুলোই কিন্তু ভীষণ মেলোডি ধাঁচের। উনি লেজেন্ডদের নিয়ে একটা অ্যালবাম করেছেন, রিসেন্টলি লুপাকে নিয়ে একটা কাজ করেছে, এবং আরো অনেকেই কাজ করছে, সবগুলো গান কিন্তু খুব ভীষণ মেলোডি। তো আমার মনে হয় এই ক্ষুধাটা মনে হয় উনি আসলে যেগুলো বোঝা যায়, এবং খুব ক্লাসিক্যাল বেসড, সেমি ক্লাসিক্যাল সবগুলো গানই কিন্তু একেবারে। এবং আজকেও ইনফ্যাক্ট রুনা আন্টির সুরে, বাবার লেখায়, লুইপার কণ্ঠে সেই গানটা আজকে রিলিজ হচ্ছে সকাল 10টায় হওয়ার কথা ছিল, বোধহয় জন্মদিন উপলক্ষে বিশেষ উপহার এটা আমাদের দর্শক শ্রোতাদের। চমৎকার! গানের চাইতে সুন্দর উপহার কি বা হতে পারে একজন শিল্পীর জন্য? ঝিলিকের সঙ্গে একটা ডুয়েট বোধহয় করা হয়েছে। ডুয়েট গান গাওয়া হয়নি, আমরা একই মঞ্চে আর কি অনেক পারফর্ম করেছি, এবং যেহেতু ওই যে বললাম সেরাকণ্ঠ আমাকে একটা সুন্দর সুযোগ করে দিয়েছে, তারপরে তার সাথে বিদেশ অনেক কাজ করা, তারপর দেশে কাজ করা, ইভেন ওনার ক্যারিয়ারের 50 ইয়ার্স সেলিব্রেশন যখন হয় আমি তার সাথে ওখানে পারফর্ম করি, এবং এটা ভীষণ একটা আমার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট যে উনি আমাকে বলেছেন তার সাথে গাইবার জন্য। ইনফ্যাক্ট আমরা দর্শক সারিতে ছিলাম, এবং উনি তখন সবাইকে ডেকে ডেকে গান, এবং আমি যখন ওনার সাথে মঞ্চে উঠি
মানে সেটা তো আসলে বলার মতো, কি বলবো যে অনুভূতিটা Heartbeat কিভাবে বেড়ে রকম যায়। একটা তখন ওনার সাথে সত্যি। ও মেয়েরা বাবু ছ্যাল ছাবিলে এই গানটা গাওয়ার সুযোগ হয়েছিল আমার। মানে উনি প্রত্যেককে, মানে সেখানে সিনিয়ররাও ছিলেন, শ্রদ্ধা আবিদ আন্টি, শাকিল আন্টিরাও ছিলেন, আমরা ছিলাম, ঝিলিকরা নতুনরা ছিল, ছিল, উনি সবাই ছিল, সবাইকে সিনিয়র ডেকে থেকে নিয়ে ওনার সাথে গান গাওয়ার সুযোগ করে দিলেন। এটা একটা বিশাল ব্যাপার। আমি বলবো। অমাইক শব্দগুলো হ্যাঁ যার আমার মনে সঙ্গে হয় যায়। উনি নিজে পারফর্ম করেছে মনে হয় 2-1টা গান, বাকি সব কিন্তু উনি সবাইকে নিয়ে গিয়েছেন। এটা সেলিব্রেশন ছিল। একটু ঝিলিকের গান শুনি তো। যখন ঝিলিকের আমি কণ্ঠে। থাকবো না একটু গিয়ে শোনাচ্ছি। এই গানটা আমার একটু বেশি করা হয়, তো গাইছি। যখন আমি থাকবো না কো, আমায় রেখো মনে, যখন আমি থাকবো না কো, আমায় রেখো মনে, ও বন্ধু গো আমায় খোঁজো সুরের আলাপনে, যখন আমি থাকবো না কো, আমায় রেখো মনে। বাবা, বাহ, চমৎকার চমৎকার। চমৎকার। এই যে ব্যক্তি রুনা লায়লাকে বেশ কাছ থেকে দেখা, সেইগুলো একটু শুনি। আহ, কেমন তার জীবন দর্শন? সত্যি কথা বলতে এরকম মানুষের কাছ থেকে সামনাসামনি মানে কোনো টিপস পাওয়া বা অ্যাডভাইস পাওয়া, এটা কজনের ভাগ্যে হয় আমি জানি না, খুব খুব কম সেই। মানুষের ভাগ্যে হয়, এবং সেটা আমরা পেয়েছি, আমরা যারা সেরা কণ্ঠে ছিলাম, এবং তার পরবর্তীতে যখন আরো হয় আমরা একদম কাছ থেকে পেয়েছি। বিভিন্ন গান কি করে তার গাওয়া গানগুলো গেয়েছি, কোনটা হয়নি, কোনটা ঠিক করে দেয়া, এবং সেটাও মানে আছে না সুন্দর করে শাসন করা, সেটাও আমরা পেয়েছি। তো সামনাসামনি একজন জীবন্ত কিংবদন্তিকে দেখাটা, ওই যে আমি একদমই প্রথমেই বলছিলাম, যেটা আমি ভেবেছি ভীষণ নার্ভাস ছিলাম যে বকাঝকা হবে মনে হয়, কথা খুব বলা যাবে রাগী না, বোধ কিন্তু হয়। এত সাবলীলভাবে কথা বলছিলেন উনি, মানে মনে হচ্ছে যে ইয়াস উনি একজন নর্মাল হিউম্যান বিইং আসলে। তো সেটাই বলছিলাম যে একজন কিংবদন্তির মনটা আসলে এত বড় হয় যে উনি সবকিছু ধরে ধরে শিখিয়ে দেয়া, একটু সুন্দর করে একটু শাসন করে দেয়া, সবকিছুই কিন্তু খুব সুন্দরভাবেই হয়। সেটাই, তো সেটা আসলে আমি কাছ থেকে পেয়েছি, এবং অনেক দিন যেহেতু আমরা কম্পিটিশনটা করেছি প্রায় 3-4 মাস ধরে, এবং তার পরবর্তীতে তো একসাথে কাজ করা, তারপর তার বাসায় রিহার্সাল করা, এই সবগুলো আমি একদম নিজের চোখে দেখেছি। সো এটা আমার কাছে মনে হয় যে আমি ভীষণ ভাগ্যবতী যে রুনা লায়লা ম্যাডামের মতো একজন জীবন্ত কিংবদন্তির সাথে থেকে কাজ করতে পেরেছি। এবং বাড়িতে রুনা লায়লা কেমন, এই প্রশ্নের উত্তর আমি একটু পরে নিচ্ছি। আচ্ছা। আমার না এই মুহূর্তে এসে চ্যানেল আইকে বিশেষ করে একটা ধন্যবাদ দিতে ইচ্ছে অবশ্যই, করছে। অবশ্যই। কারণ এই যে সেরা কণ্ঠের মতো অসংখ্য রিয়েলিটি শোগুলো যে অ্যারেঞ্জ করে তারা, Exactly. এবং এই যে মেলবন্ধন ঘটায় হ্যাঁ। শিল্পীদের সঙ্গে, ইভেন আমি যদি আমাদের কথাও বলি, আমরা এই যে বসি একসঙ্গে কথা বলি সবার সঙ্গে, এই যে মেলবন্ধন, এটা কিন্তু চ্যানেল আই। অবশ্যই অবশ্যই অবশ্যই। এছাড়া এবং সম্ভবই ছিল আমি না। একেবারে মানে দরাজ কণ্ঠে আমি বলতে পারি যে চ্যানেল আইয়ের কোনো বিকল্প নেই সেক্ষেত্রে, যে গুণীজনদেরকে কিভাবে সম্মান সম্মান দিতে হয়। জানাতে হয়। সেটা আমার মনে হয় যে চ্যানেল আইয়ের থেকেই সবার শেখা উচিত, সত্যি। একদম একদম। আমরা একটু পর্দায় দেখে আসি, সেরা কণ্ঠের কথা বলছিলাম, সেরা কণ্ঠের একটি স্মৃতি আমাদের রুনা লায়লা ম্যামকে নিয়ে। দর্শক চলুন। এ জীবন ঝরিলা শেষ তো হলো না, এ জীবন ঝরিলা শেষ তো হলো না, আইরে কপাল মন্দ চোখ রাখতে অন্ধ, এ জীবন ঝরিলা শেষ তো হলো না, এ জীবন ঝরিলা শেষ তো হলো না।
কারো গলায় শোভা পাইল না, হায় রে হায় ময়না, কেউ তো করে হেলা, হায় রে হায় ময়না, কেউ তো করে হেলা। কি সুন্দর লাইভ পারফরমেন্স, দেখেই মন সেটাই। ভরে যায় এবং একটা মানুষ। আরেকজন কিংবদন্তির গান তিনি তার কণ্ঠে তুলে নিয়েছেন। একদম। এই গানটা তো সাবিনা আন্টির সাবিনা কণ্ঠে আমরা ম্যামের শুনেছি, গোলাপি এখন ট্রেনে ছায়াছবির। আর আমি ওনার পারফরমেন্স দেখছিলাম, আর যে কথাটা না বললেই নয় যে রুনা লায়লা শুধু একজন কণ্ঠশিল্পী বলতে একজন অ্যাকমপ্লিশড কমপ্লিট একজন পারফর্মার। কারণ ওনার পারফরমেন্স এটা তো মানে বছরকে বছর ওনাকে এক্সাম্পল দেওয়া হয়। ওনার বিশেষ কিছু ভঙ্গিমা আছে, হাতে অনেকগুলো রিং থাকবে, সেই বিষয়গুলোকে ফলো করা হয়। তো রুনান্টি কিন্তু এই জিনিসটা ক্রিয়েট করেছেন। পারফর্মার হিসেবে আমি তো বলবো যে ওনার বিকল্প কেউ নেই। কণ্ঠশিল্পী তো অবশ্যই তিনি কিংবদন্তিতে কোনো সন্দেহ নেই। আর সবচেয়ে গর্বের বিষয় হলো যে বাংলাদেশকে বিদেশে সবচেয়ে বেশি প্রতিনিধিত্ব করেছেন এই রুনা লায়লা। একদম, আমি সে কথা শুরুতেই বলছিলাম। বাংলাদেশকে একেবারে একাধিক ভাষার গান যিনি একাধিক ভাষার গান করেছেন, এবং আমাদের দেশের প্রত্যেকটা মিউজিক ডিরেক্টর কিংবদন্তির সাথে কাজ তো করেছেনই, তিনি ভারতবর্ষে সেই বাপ্পি লাহিড়ী থেকে শুরু করে প্রত্যেকের সাথে কাজ করেছেন। একেবারে সেখানকার কিংবদন্তিদের সাথে সাথে আসলে কাজ করেছেন। তার অসংখ্য অভিজ্ঞতা আছে। এই যে বলছিলাম বাড়িতে রুনা লায়লা, একেবারে এই যে চাকচিক্যের বাইরে একজন রুনা লায়লা, নিশ্চয়ই দেখা হয়েছে তাকে একটু কাছ থেকে? অবশ্যই অবশ্যই অনেকবারই দেখা হয়েছে। ওই যে বললাম কেমন যে তিনি সেখানে? উনি কিন্তু একদম সাধারণ মানুষ, মানে ওটাই বলছিলাম, অনেকে হয়তো একদম normal human being। দূর থেকে ওরে বাপরে রুনা লায়লা, ওনার কাছে যাব, কিন্তু আমি দেখলাম যে উনি একেবারে আমাদের মতো 8-10 জন সাধারণ মানুষের মতোই ওনার মানসিকতা। উনিও সেটা ছোট হোক বড় হোক সবাইকে তার গুণের কদরটা উনি করেন, প্রশংসা করেন, যেটা অনেকে করেন না। মানে আমার কথা হলো যার যেটা প্রাপ্য, যার যেটা প্রাপ্য তাকে সেটা দেওয়া উচিত। কিন্তু এই যে তরুণ প্রজন্মকে উনি বাড়িতে ডেকে এনে ওনাদেরকে আশীর্বাদ করেন, উনি বলেন যে তোমাকে দিয়ে আমি একটি গান করতে চাই, এরকম একটা বিষয়। যেমন কিছুদিন আগে ঝিলিকরা তো অবশ্যই করেছে, কিছুদিন আগে আমি দেখলাম যে তিনি ইউসুফকে ডেকে নিলেন ওনার বাসায়। হ্যাঁ, ইউসুফকে বললেন যে এই ছেলেটা খুব ভালো গান গায়। আমাদের আরেকজন বিশিষ্ট সাংবাদিক আছেন অভি ভাই, অভি ভাইকে ফোন করে তিনি বলেন ইউসুফকে একদিন নিয়ে আসো আমার বাসায়, ওর গান শুনবো। এই যে এই বিষয়গুলো খুব সাধারণ মানুষ, এবং ওনার বাড়িতে গেলে উনি অসম্ভব আন্তরিক, উনি খুব খাবার দাবার আপ্যায়ন করতে পছন্দ করেন, এরকম একটা বিষয়। কিছুদিন আগে সবচেয়ে উল্লেখযোগ্য একটা বিষয় না বললেই নয়, রুনা লায়লা যখন সঙ্গীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন, এবং রুনা লায়লার বাংলা প্রথম গানের গীতিকবি ছিলেন আমার বাবা, তো বললেন যে বাংলা প্রথম গানের গীতিকবি তোমার বাবা, তো আমি যখন সুরকার হিসেবে আত্মপ্রকাশ করব সেখানে তো তোমার বাবাকে আমার লাগবে। তো যাই হোক, তিনি বাবাকে ফোন করলেন, বাবাকে তার বাড়িতে ডেকে নিলেন, ডেকে নিয়ে তিনি একটি সিনেমার গল্প নামে একটি ছায়াছবির পুরো সেখানে উনি অ্যাওয়ার্ডও করেছেন। তো বাবার লেখা সেই গানটা যেটা আমরা আখি আপার কণ্ঠে শুনেছি, গল্প কথার এই গল্পলোকে, এই গানটির জন্য তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছেন। তো এটা একটা বিশাল ব্যাপার আসলে। এবং মানুষ হিসেবে খুব ভালো মানুষ, খুব অমায়িক একজন শিল্পীর যাওয়া হওয়া উচিত, এবং খুব আপ্যায়ন করেন, খাবার দাবার নিজেও খেতে পছন্দ করেন, সবাইকে খাওয়াতে পছন্দ করেন, ছোটদেরকে খুব আদর করেন, মাঝে মাঝে শাসনও করেন, এবং খুব আন্তরিক। একবার আমি মানে আমার শ্বশুর বাড়ি তো সিলেটে, তো সিলেটে আমাদের একটা অনেক বড় ফিশারি আছে, তো ফিশারি থেকে প্রায় মাছ আসে। তো এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, আমি ফেসবুকে ওরকম কিছু ছবি আমি শেয়ার করেছিলাম মাছের, সাথে সাথে আমাকে ফোন করে বললেন এত মাছ একা খাবে, কিছু পাঠিয়ে দাও এখানে। তো এই যে বিষয়গুলো, এই যে আন্তরিকতাটা, সেটাই আসলে আমাকে মুগ্ধ করে। আর ছোটবেলা থেকে ওনাদেরকে দেখে দেখে বড় হয়েছি, তো ওনাদের প্রতি আমার সবসময় একটা অন্যরকম ফ্যাসিনেশনও কাজ করে। তো ওনাদের কাছ থেকে এই ধরনের সাড়াগুলো যখন পাই আরো ভালো লাগে। সত্যি খুবই সেটাই, মানে যেটা শুনছি, আমরা তো কাছে যাওয়ার খুব একটা অতটা কাছ থেকে দেখতে পারিনি যতটা হচ্ছে আপনারা দেখেছেন, বা কাছ থেকে তাদের সান্নিধ্য পাওয়া। তো গল্পে গল্পে যেটা শুনছি যে ভালো কাজ করলে তিনি ডেকে নেন একেবারে ওই যে বললাম। এবং যেটা আপু বলছিল একটি সিনেমার গল্প চলচ্চিত্র, সেখানে কিন্তু ম্যামেরও একটা গান গাওয়ার কথা ছিল, যেটা আমাদের আলমগীর স্যারের পরিচালিত চলচ্চিত্র ছিল। এবং সেখানে উনি নিজে স্যারকে এটা বলেন যে এবার আমি গাইবো না, তুমি ঝিলিককে দিয়ে একটা গান করাও, এরকম একটা ব্যাপার ছিল। এবং তিনি আমাকে ফোন করে বলেন তুমি গাইবে, আমি গাইবো না, আমি চাই নতুন রাগাক।
এবং তারপর আলমগীর স্যারের সাথে আমার কথা হয় এবং তারপর সত্যি এটা আমার জন্য একটা অনেক বড় একটা অপরচুনিটি ছিল যে একটা সিনেমার গল্পে এবং গাজী মাজহারুল আনোয়ার স্যারের সাথে কাজ করার প্রথম সুযোগ হয় আমার। আচ্ছা। এবং স্যারের লেখা এবং ইমন শাহ দাদার সুর এবং কম্পোজিশন ছিল এবং সেটা রুনা লায়লা ম্যাম নিজেই বলে দেয় যে এই চলচ্চিত্রে ঝিলিক একটা গান গাইবে। সো এই যে গানটা কি সুযোগগুলো একটু উনি করে শুনবো? দেয় এটা শোনাও, আসলে গানটা গানটা একটু শুনি। আচ্ছা। ভালোবেসে মরতেই পারে এমন ভাগ্য কার, আগুনে পুড়ে ছাই হব তবু মানব না তোহার, এ নয়ন কাঁদবে না তো আর কিছুতেই মানবে না তো আর, ভালোবেসে মরতে পারে এমন ভাগ্য কার, এ নয়ন কাঁদবে না তো আর কিছুতেই মানবে না তো আর। থ্যাংক ইউ। আজকের এত সুন্দর আয়োজন, আমরা আরো কিছুক্ষণ থাকতে চাই এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে, আমাদের চ্যানেল আই ডিজিটালে আমরা আছি, আমাদের সঙ্গেই থাকুন। দিঠি আনোয়ারের কাছে আসছি, এবার একটু আপনার গান শুনবো। আচ্ছা, আমি ওই যে গানটার কথা বলছিলাম আনারকুলে, আমি ওই গানটাই দিলেন শোনাচ্ছি। হৃদয়ের বসন্ত বাহারে প্রেমে অভিসারে আসবে, আমার মন বলে তুমি আসবে, আমার মন বলে তুমি আসবে, হৃদয়ের বসন্ত বাহারে প্রেমে অভিসারে আসবে, আমার মন বলে তুমি আসবে, আমার মন বলে তুমি আসবে। বাহ, কি সুন্দর। ব্যক্তিগত রুনা লায়লা কেমন ছিলেন, ব্যক্তি রুনা লায়লা সেটা তো কিছুটা জানলামই। আমার একটু জানতে ইচ্ছে করছে পেশাগত জায়গা থেকে তিনি আসলে কেমন? পেশাগত নিশ্চয়ই দেখা জায়গা হয়েছে। থেকে ও বাবাদের কাছ থেকে যেটা গল্প শুনেছি, উনি খুবই প্রফেশনাল একজন মহিলা, একজন লেডি, এবং উনি কমিটমেন্ট খুব ভালোভাবে রক্ষা করেন। মানে বলে না যে একবার যদি উনি কাউকে কথা দেন যে না হ্যাঁ ঠিক আছে তোমার অনুষ্ঠানে আমি কাজ করব, সেই বিষয়ে উনি খুব পার্টিকুলার। ওনার পারিশ্রমিক বলো বা রিমুনারেশন বা সম্মানের ব্যাপারেও তিনি খুব পার্টিকুলার, এবং এই জিনিসটা উনি সব সময় মেনটেন করে এসেছেন। মানে আমার কথা হলো যে ঠিক আছে রুনা লায়লাকে নিতে চাও, তোমরা তো সবাই জানো যে রুনা লায়লা এটা হচ্ছে সম্মানী, তো সেই ক্ষেত্রে উনি কখনো 19-20 করেননি, এই জিনিসটা মেনটেন করেছেন, এটা মেনটেন করা উচিত। আদারওয়াইজ আমাদের বাঙালিদের সম্পর্কে কিন্তু একটা বদনাম আছে যে বসতে দিলে শুতে চাবে, শুতে চাইলে বলবে যে আমি একটু ঘুমাই, তো এই বিষয়গুলোকে উনি কখনো প্রশ্রয় দিতেন না, ওই বিষয়ে উনি খুব স্ট্রিক্ট। তো এই কারণে আমি কিন্তু ওনাকে খুব রেসপেক্ট করি। না, শিল্পীদের কিছু কিছু ক্ষেত্রে এ ধরনের জিনিস মেনটেন করা উচিত, স্ট্রিক্ট হওয়া উচিত। কারণ আমার কথা হলো যে কোনো কিছুই আসলে ফ্রিতে হওয়া উচিত নয়, যেটা একদম না, আজকাল অনেকে শিল্পীদের কাছ থেকে আশা করে, এবং এখন তো অনেক বেশি। আচ্ছা, করোনাকালীন সময় কি পারিশ্রমিকটা একটু কমানো যায় না? মানে এই ধরনের একটা বিষয় থাকে। তো এখানে এটা অনেক খুব বিষয় হাস্যকর এসেছে, একটা অনেক ব্যাপার। কথা হয়েছে। কারণ আমার যেটা মনে হয় যে আপনার খিদে পেলে আপনি খান, এটা আপনার একটা চাহিদা। আপনার বিনোদনের প্রয়োজন হলে তো আপনি আমার গান শুনছেন, আপনি আমার অবশ্যই, কথা এবং শুনছেন, বিনোদন তো অনেক বড় একটা মাধ্যম, অনেক আমি বড় বলবো, একটা তাই মাধ্যম। না? এবং এই যে এটা তো বাসা থেকে আমাদের বসে কাজ। লাইভ করা, সবাইকে এন্টারটেইনমেন্টটা যে দেয়, কারণ সবাই বাসায় বন্দি, এখন যদি কোনো কাজ না হয় তাহলে তো আসলে মানুষের মন মেজাজ ঠিক থাকবে না, এবং সেখানে আমাদের রোলটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। তো সেটা বাসা থেকে আমরা সবচেয়ে কাজ করছি, সেটাও কিন্তু বিশেষ একটা কাজ, ভূমিকায় আমরাই অবশ্যই ছিলাম। কাজ, সেটাও কিন্তু একটা একটা কাজ না, এবং জনগণকে খুশি করা, জনগণকে একটু দুঃখের মাঝেও
সুখকে ফিরিয়ে আনার চেষ্টা করে, সেটাই কিন্তু শিল্পীরা করে, শিল্পীরা করেন। তাই না? ওরা কথা বিক্রি করে, ওদের কণ্ঠ বিক্রি ঠিক আমি বলবো না, যে মানে এই যে মানুষকে একদিক থেকে এই বিনোদিত কথাটা, করা, এটা বিশাল একটা বিষয় আমি বলি। তাদের জন্য সেফটি মেনটেন করে আমাদের এখানে আসা, অবশ্যই কাজ করা। আর শিল্পীদের তো প্রতিটি ক্ষেত্রে অবদান থাকে। এটা তো আমরা যদি আমাদের মুক্তিযুদ্ধের কথাও বলি, তখন দেখো কত ক্রুশাল একটা মোমেন্ট বাংলাদেশের জন্য, তাই না? কিন্তু তখনও কিন্তু শিল্পীরা কি করেছেন, মুক্তির গানগুলো গেয়ে আমাদের মুক্তিযোদ্ধাদের বলো, জনগণকে কিন্তু তারা অনুপ্রাণিত করেছেন, ভাগ ভাগ উদ্বুদ্ধ করে বলা করেছেন। হয়েছে কণ্ঠযোদ্ধা, অবশ্যই কলম সৈনিক, অবশ্যই, এবং এভাবে। সেখানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একটা বিশাল বিশাল ভূমিকা বড় ছিল। ভূমিকা ছিল। তো সেই জিনিসগুলোকে ভুলে গেলে তো চলবে না। শিল্পীরা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য না, শিল্পীরা সমাজেও আমি বলবো যে ওনাদের যথেষ্ট অবদান থাকে, অতীতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এই জিনিসগুলোকে সম্মান করা উচিত। একদম। দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ করব আজকের আয়োজন, আজকের বিশেষ প্রেস প্রিমিয়ামটি তারকা কথন রুনা লায়লাকে শ্রদ্ধা জানিয়ে তারই একটি গান শুনতে শুনতে আমরা বিদায় নেব আজকে। আপনারা দুজন ভীষণ ভালো থাকবেন, দুজনকে পেয়ে আমার ভীষণ ভালো লাগছিল। সত্যি আজকে এই সেলিব্রেশনটা যে আমরা চ্যানেলেতে বসে করতে পেরেছি, এটার জন্য এটা অনেক কিন্তু অনেক আমাদের জন্য ধন্যবাদ একটা চ্যানেলকে। অ্যাচিভমেন্ট। সত্যি তার জন্মদিনের দিন আজকে আমরা এখানে একদম এসেছি, আমাদের obviously। একটি সেলিব্রেশনের দিন পুরো আজকে, একদম। আমরা গোটা দিনই সেলিব্রেশনের মধ্যেই থাকবো। Of course. চ্যানেল আয়ের সকল আয়োজন, দিনব্যাপী যা যা আয়োজন আছে, সব আয়োজনের সঙ্গে থাকুন, যেভাবে আপনারা থাকুন। ভীষণ ভালো থাকুন সারাদিন, আপনার দিনটি ভীষণ ভালো কাটুক। গান শুনতে শুনতে আমরা বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। To sing